সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণফোন আজকের সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। স্বাগত সাইফুল আপনাকে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে রিজার্ভ লুপাটে দেশি চক্র, দায় বাংলাদেশ ব্যাংকেরই। দৈনিক জনকণ্ঠ, 6 হ্যাকার চিহ্নিত, তাসকিন ও সানির বোলিং নিয়ে আইসিসির তামাশা। মানবজমিন, সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে, প্রধানমন্ত্রী। কার্গোর পরে কি? আমাদের সময়, কম্পিউটার ও সার্ভার থেকে তথ্য গায়েব, বহির্বিশ্বের হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকুন। সকালের খবর, সব প্রথম শ্রেণীর চাকরি শুরু নবম গ্রেডে, অর্থ লোপাট হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ টিকে আছে। জায়জায় দিন, বাংলাদেশের টাকা চুরি, 6 জন শনাক্ত ফিলিপাইনে, ইকবাল মাহমুদ দুদকের নতুন চেয়ারম্যান। ভোরের কাগজ, বিদ্রোহী সামলাতে হিমশিম আওয়ামী লীগ, তাসকিন সানির বোলিং প্রশ্নবিদ্ধ। দিনকাল, হেলিকপ্টারে আওয়ামী লীগের প্রচার, যুক্তরাজ্যে নিষেধাজ্ঞায় রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে বিজিএমই। অনেক বার্তা, হাতি চলাচলের ব্যয় 5,000 কোটি টাকা, অভ্যন্তরীণ বহিঃহুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। দৈনিক সংগ্রাম, বিভিন্ন ব্যাংক করে অবিশ্বাস্য দ্রুততায় 81 মিলিয়ন ডলার এখন চোরদের হাতে। 11 মেয়রের পদমর্যাদার বিষয়টি পড়ে আছে অবহেলা, ঢাকা উত্তর ও দক্ষিণে অসন্তোষ। করতোয়া, সব প্রথম শ্রেণীর চাকরি শুরু নবম গ্রেডে, বিবির টাকা চুরি, 6 জনের বিরুদ্ধে তদন্তে ফিলিপিন্স। দ্য ফ্রাইডে ইন্ডিপেন্ডেন্ট, স্টে অ্যালার্ট টু ফেস এনি থ্রেট টু কান্ট্রি, প্রাইম মিনিস্টার আস্ক আর্মি। ফিনান্সিয়াল এক্সপ্রেস, BB6 FBI হেল্প টু রিকভার স্টোলেন মানি। সর্বশেষ যে শিরোনামটা, এটা ফিনান্সিয়াল এক্সপ্রেসের, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক FBI সহযোগিতা চেয়েছে যে টাকাটা, আপনি জানেন তো রিজার্ভ থেকে। সর্বশেষ আমরা লক্ষ্য করেছি সহযোগিতা চাইতেই পারে, বাংলাদেশও তদন্ত শুরু হচ্ছে। আমরা যতদূর জানি যে এই যে বাংলাদেশ ব্যাংকের যে টাকা জালিয়াতির যে ঘটনাটি, এটি এই মুহূর্তে আপনার ডিবি, সিআইডি, আপনার র্যাব, নানা সংস্থা বাংলাদেশের ভেতরেও তদন্ত করছে, বাংলাদেশ ব্যাংকের ভেতরেও তদন্ত হচ্ছে, তারা দেখছে, জানার চেষ্টা করছে। এর বাইরে সর্বশেষ যেটি হলো আমরা জেনে এসেছি, সেটা হলো FBI সহযোগিতা চাওয়া হয়েছে। অন্যদিকে একই ঘটনায় আপনার ফিলিপাইনেও কিন্তু তদন্ত চলছে। সেখানে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এমন 6 জনকে শনাক্ত করা হয়েছে এবং সেখানে 2-1টি মামলাও হয়েছে, কার্যক্রম চলছে। এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে আছে। এখন বিষয়টা হলো যে টাকাগুলো কিন্তু বাংলাদেশের, কাজেই বাংলাদেশ সর্বশেষ কি অবস্থান গ্রহণ করে সেটা আমাদের দেখার বিষয়। কারণ যেটি যতদূর আমরা জানতে পেরেছি সেটি হলো যে হ্যাকিংয়ের মাধ্যমে নয়, এটা জালিয়াতির মাধ্যমে এই টাকাটা মূলত পাচার হয়েছে এবং যেটি হয়েছে প্রায় 700-800 কোটি টাকার মতো আপনার চলে গেছে হ্যাকারদের হাতে, মানে সংশ্লিষ্ট জালিয়াত চক্রের হাতে। আর বাদ বাকি প্রায় 7,000 কোটি টাকা কিন্তু আপনার মাঝপথে আটকে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, বলা হয়েছে যে মাঝখানে কোথাও হ্যাকিং কিন্তু হয় না, এটা ফেডারেল ব্যাংক কিন্তু বারবার বলছে। এবং তারা বলছে যে টাকা হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া পরিপূর্ণভাবে কিন্তু যথাযথভাবে পালন করেই কিন্তু তারা টাকাটা হস্তান্তর করেছে। অর্থাৎ এক্ষেত্রে এই বক্তব্য যদি সত্য হয়, তাহলে সম্পূর্ণ দায় দায়িত্বটা কিন্তু বাংলাদেশ চ্যাপ্টারের উপর পড়ে যায়। কারণ এই পয়েন্টে যারা আছেন এখানেই সংশ্লিষ্টতা রয়েছে, তাহলে বলতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এখন যেটি শোনা যাচ্ছে যে কম্পিউটারের এবং সার্ভারে অনেক কিছু পাওয়া যাচ্ছে না, এটাও কিন্তু খুব রহস্যজনক। কেন পাওয়া যাবে না? এবং সেই সময়ে সবকিছু ইরেজ হয়ে গেছে। এখান থেকেই হয়েছে। ইরেজ হলে তো মাদার পয়েন্টে কি আছে সেটা কিন্তু দেখা দরকার। আরেকটা হলো আইডি জায়গাটা থেকে যে আপনার সংকেত দেওয়া হয়েছিল, এরপরে কিন্তু সুপার আইডি সেটাকে আপনার দেখার বিষয় ছিল। আরেকটি হলো যে যখনই এই টাকাগুলো ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে রিজার্ভ ব্যাংকে চলে যাচ্ছে এবং পার্সোনাল অ্যাকাউন্টে গেল, তখনই কিন্তু তারা বাংলাদেশকে অ্যালার্ট করেছে। এখন বাংলাদেশের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে সেই সতর্কীকরণের পর আমরা যথাযথ পদক্ষেপ নেওয়ার আগেই টাকাটা স্থানান্তর হয়ে গেছে। তো এটি আমার মনে হয় এই আধুনিক প্রযুক্তির যুগে আপনি জানার সঙ্গে সঙ্গে কয় মিনিট লাগবে, আপনি ওভার টেলিফোন বা অন্য কোনো ইয়েতে অথবা অন্য কোনো মাধ্যমে তো আপনি সরাসরি এটাকে ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল। কারণ বাংলাদেশে যখন কোনো ব্যাংকে এই জাতীয় ঘটনা ঘটে কিংবা তখন আমরা দেখি যে তাৎক্ষণিকভাবে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়। তো সেই ব্যবস্থাটি তাৎক্ষণিকভাবে টেলিফোনে বা অন্য কোনো মাধ্যমে কেন গ্রহণ করা হলো না? এবং আপনি জানেন যে অন্তত 35টি অ্যাডভাইস গেছে
সেখানে 5টি অ্যাডভাইসের টাকা আপনার পেমেন্ট হয়ে গেছে, বাকি 30টি হলে তার পরিমাণটা কত হতো সেটাও কিন্তু এখন আশ্চর্যের বিষয়। আরেকটা ব্যাপার হলো যে বাংলাদেশে খুব বড় বড় প্রকল্পের নামে কিন্তু টাকাগুলো সেখানে স্থানান্তরের জন্য অ্যাডভাইস যাচ্ছে, এবং সেটাও কিন্তু আমার মনে হয় দেখা দরকার। কাজেই সর্বশেষ যেটি আমি লক্ষ্য করেছি যে রয়টার্সের একটা বিশ্লেষণ প্রতিবেদন আছে, সেখানে কিন্তু সর্বশেষ যেটা বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের নারী নক্ষত্র যারা এই কাজটি করেছে তাদের জানা আছে রিজার্ভ লুপাটে দেশি চক্র, যেটা কিন্তু তারা স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশ ব্যাংকের নারী নক্ষত্র তাদের জানা আছে। তাহলে তারা কিভাবে জানলো? তার মানে এখানে নিরাপত্তা ব্যবস্থাটা কতটা শিথিল হলে বাংলাদেশের ব্যাংকের নারী নক্ষত্র জানা, এই যে কথাটি বলা হচ্ছে, এবং বাংলাদেশ ব্যাংক যদি নিরাপত্তাহীন হয়ে যায় তাহলে রাষ্ট্র হিসেবে আমাদের অবস্থানটা কি, এটা কিন্তু আমাদের দেখবার বিষয় রয়েছে। কোন কোন কর্মকর্তা আমাদের আশ্বস্ত করার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তের এই মানে প্রাথমিক পর্যায়ে যে টাকাগুলো হয়তো আমরা ফেরত পাওয়া যেতে পারে, এরকম একটা আশ্বাসের বাণী শোনানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো টাকাগুলো গেল কিভাবে, এটার সঙ্গে জড়িত কারা, এবং এই নারী নক্ষত্রের খবরটা কারা দিল? নিজেদের লোক ছাড়া তো অসম্ভব জানতে পারবে। এইগুলো আমার মনে হয় খুব গভীরভাবে দেখা দরকার। আরেকজন আপনি হেডিং পড়ছিলেন, সেটা হলো যে টাকা খোয়া গেল আমাদের রিজার্ভ। ঠিক আছে, এটা একটা হাস্যকর বক্তব্য যে টাকা, এর আগেও কিন্তু আমরা এরকম কিছু হাস্যকর বক্তব্য শুনেছি, বিশেষ করে হলমার্ক কেলেঙ্কারির সময়, অন্যান্য কেলেঙ্কারি। আমার মনে হয় এসব বক্তব্য দিলে আমাদের যে মূল নিরাপত্তার ভিত্তিটা সেটা কিন্তু আরো হাস্যকর হয়ে যায় বাইরের কাছে, বিশ্বের কাছে। আমরা প্রথমে কিন্তু দোষটা ফেডারেল ব্যাংকের উপর চাপানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেটি কিন্তু এই মুহূর্তে পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি সেটি কিন্তু ধোপে খুব একটি টিকছে না। তারপর আমরা এই মুহূর্তে চূড়ান্ত বক্তব্য কিন্তু আমরা দিতে পারবো না। আমাদের মনে হয় চূড়ান্ত বক্তব্য দেওয়ার জন্য কিন্তু ওই যে ফেডারেল রিজার্ভ ব্যাংক কিন্তু বলছে দায় বাংলাদেশ ব্যাংকেরই, সেটাই আমি বলছি। এই মুহূর্তে আমরা চূড়ান্ত বক্তব্য দিতে পারবো না, যেহেতু অনেকগুলো তদন্ত শুরু হচ্ছে, নানা পর্যায়ে তদন্ত হচ্ছে, দেশি বিদেশি তদন্ত হচ্ছে। আমরা তো অনেকেই বলেছেন যে বাংলাদেশি দেশীয় মানে চক্রের সঙ্গে জড়িত। কাজেই আমার মনে হয় তদন্তের পরই সুস্পষ্টভাবে বেরিয়ে আসবে যে আসলে এটার সঙ্গে কারা জড়িত, কারা এই তথ্য, গোপন তথ্য ফাঁস করেছে, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কারা খেলা করছে। আমার মনে হয় এটা একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার এই ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। আসলে আপনি জানেন যে আরেকটা সমস্যার মধ্যে আমরা আছি, যে কার্গো বন্ধ হয়ে গেল, নিষেধাজ্ঞা আসলো। এখন কিন্তু আরেকটা মানে কি তৈরি হয়েছে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, যারা ইউরোপে যে সমস্ত গার্মেন্টস বাংলাদেশ থেকে যাচ্ছিল, এখন যদি কার্গো নিষিদ্ধ থাকে তাহলে কিন্তু ওইটার উপর একটা মারাত্মক প্রভাব পড়বে। ওখানে মন্ত্রী বলছেন যে, রাশেদ খান মেনন বলছেন রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব ফেলবে। আবার আপনি জানেন যে বিমানবন্দরে এখন অফিস খোলা হয়েছে, তো এই যে কারণে তারা অনেক দিন সময় দিল, ওই সময়ের মধ্যে আমরা কেন এই দায়িত্বটা পালন করতে পারলাম না? আসলে নভেম্বরে এসেছিল ব্রিটিশ আপনার নিরাপত্তা সংস্থাটি। এর আগে জানেন যে যুক্তরাজ্য এই নিষেধাজ্ঞা দেওয়ার আগে, অস্ট্রেলিয়া এর আগেই নিষেধাজ্ঞাটি দিয়েছে। এই ব্যাপারে আমার কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আমার দুটি অবস্থান আমি মনে করি রয়েছে। একটি হলো যে আমাদের নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া কিংবা যুক্তরাজ্য যে ব্যবস্থাটি গ্রহণ করেছে, এটা নিরাপত্তা ব্যবস্থাটা আমাদের খতিয়ে দেখা দরকার, এতে কোনো সন্দেহ নাই। নিরাপত্তা ব্যবস্থাটি আমাদের জোরদার করা দরকার, এতে কোনো সন্দেহ নাই। এই ব্যাপারে আমার মনে হয় একমত। কিন্তু শুধুমাত্র এই অজুহাতে যদি বাংলাদেশের সঙ্গে আপনার এই যে কার্গো বন্ধ করে দেওয়া হয়, যাত্রীবাহী বিমান, যেটি আরেকটি আশঙ্কার কথা জায়গা রয়েছে, যে যাত্রীবাহী বিমান ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, অনেকগুলো প্রশ্ন কিন্তু মধ্যে এখানে সামনে আসতে পারে। সেটি হলো যে আমরা যতদূর জানি যে 22টি দেশের 38টি বিমানবন্দরকে নিয়ে কিন্তু এই ককাসটি কাজ করছে। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান এবং এর গুরু হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র পেছনে আছে, কিন্তু 3টি দেশ কাজ করছে। এখন কথা হলো বাংলাদেশের চেয়ে অস্থিতিশীল জঙ্গি হামলা যেখানে প্রায় প্রতিনিয়ত হচ্ছে, অথবা নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি হুমকির মুখে, সেই সব দেশের বিরুদ্ধে ব্যাপারে কিন্তু এই সিদ্ধান্তগুলো এখন পর্যন্ত আসে নাই, হয়তো ভবিষ্যতে আসবে। কিন্তু প্রথমেই কেন বাংলাদেশের নিরাপত্তা কিংবা বাংলাদেশের জঙ্গি হামলার আশঙ্কা আসলে কতটা? তারা বলছে মিশর এবং সোমালিয়া এ জাতীয় ঘটনা ঘটেছে। ক্যামেরন যে চিঠিটা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে লিখেছেন, সেখানে তিনি এটি উল্লেখ করেছেন। তো মিশর কিংবা সোমালিয়ার
পরিস্থিতির ব্যাখ্যা উদাহরণ দিয়ে বাংলাদেশে এই জাতীয় পদক্ষেপ গ্রহণটা আমরা আসলে যখন আমরা দেশের কথা চিন্তা করি তখন আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না এই কারণে যে আরও ভার্নাবল দেশ রয়েছে সেখানে কিন্তু এই ব্যবস্থাটি গৃহীত হয় নাই। এবং আপনি দেখেন যে অস্ট্রেলিয়া কিন্তু এটা নতুন না, প্রথম কিন্তু কাজটি অস্ট্রেলিয়া করেছে, অস্ট্রেলিয়া কার্গো নেওয়া বন্ধ করেছে, তো তারপরে কিন্তু যুক্তরাজ্য করলো, এরপর আমরা শুনছি জাপানও করতে পারে। এবং আপনি অস্ট্রেলিয়ায় শুধুমাত্র কার্গো না, অস্ট্রেলিয়া খেলা নিয়ে এই মাসের শেষের দিকে এটা আমেরিকান টিম 22-23 তারিখে আসছে, এবং সেখানে সার্ভার সিকিউরিটির রিজন আছে, অন্য সিকিউরিটির রিজন, হোম সিকিউরিটি রিজন আছে ইত্যাদি কারণে দুটো টিম আসছে। একটি 22-23 তারিখে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের, যে কথাটি আমি বলার চেষ্টা করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পেছনে রয়েছে, কাজে এটি একটি খতিয়ে দেখা দরকার। এবং আরেকটি বিষয়, এটা তো একটা দিক, এটা একটা কিন্তু আবার আরেকটা দিক হলো যে আমাদের যে কথাটা আমি শুরু করেছি, হ্যাঁ আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমাদের আরো জোরদার করা দরকার। আমাদের এয়ারপোর্টের খুব জরুরি ভিত্তিতে আপনি জানেন টেন্ডারের বাইরে গিয়ে অনেক ইকুইপমেন্টস কেনার জন্য অন্তত 15 দিনের মধ্যে কিন্তু আপনার একনেকের বৈঠকের বাইরে গিয়ে ইকুইপমেন্টস কেনার জন্য কিন্তু অর্ডারও হয়ে গেছে এবং সেগুলো আসছে বসছে। আমাদের প্রথম দিকে একটু ঢিলেমি দিল, এখন বিমানমন্ত্রী নিয়মিত অফিস করবেন যেটা আপনি বলেছেন বিমানবন্দরে, এবং সেই উদ্যোগটা গ্রহণ করা হচ্ছে। হ্যাঁ এটি একটি ভালো দিক, কারণ আমাদের বিমানবন্দর সারা বিশ্বের যেখানে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ যেখানে মাথাচাড়া দিয়ে উঠেছে সেখানে বিমানবন্দরের এই সিকিউরিটি থাকা দরকার। একটি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হওয়া দরকার, সেই অবস্থানটা দরকার। আপনার নিশ্চয়ই মনে আছে যখন বাংলাদেশে বেশ কয়েকজন বিদেশির উপর হামলা হয়েছিল তখন পরিস্থিতিটা কী ছিল, সেই অবস্থানে কিন্তু এখন আর বাংলাদেশ নাই। সেখান থেকে কিন্তু অনেকটা আমরা বেরিয়ে আসতে পেরেছি। তখন মনে হয়েছিল যে সিরিজ অফ মানে জঙ্গিবাদের হামলা বাংলাদেশে হচ্ছে কিংবা হতে পারে, কিন্তু সেই পরিস্থিতিটা কিন্তু এখন নেই। এখন অনেক শান্ত এবং অনেক আমরা মনে করি যে সেই অবস্থান থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। তো সেরকম একটি পরিস্থিতিতে এই উদ্যোগটি আপনার নিয়েছে, এই পদক্ষেপটি গ্রহণ করেছে যুক্তরাজ্য। হ্যাঁ এতে অর্থনৈতিক ক্ষতি তো হবেই। আপনি কার্গোতে আমাদের যদি মাল না যায়, বিশেষ করে আপনার গার্মেন্টস সেক্টর অন্যান্য সেক্টরের প্রবলেম হতে পারে, এবং সেখানে যদি না যায় তাহলে শিপিং সেক্টরে এটার প্রেশার পড়বে, সেখানেও আমাদের সমস্যা হতে। বিজিএমই যথাযথভাবে বলেছে যে অর্থনৈতিকভাবে আমরা একটা চাপের মধ্যে পড়তে পারি, এবং ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশেও যদি এরকম পদক্ষেপগুলি গ্রহণ করতে চায় তাহলে কিন্তু একটা আমাদের দুঃসংবাদই বলতে হবে আমাদের জন্য। তো সেই পরিস্থিতির আগেই মনে হয় যেটি বলা হচ্ছে যে 31 মার্চ পর্যন্ত কিন্তু আমাদের যুক্তরাজ্য সময় দিয়েছে, অর্থাৎ আজকে যদি 11 তারিখ হয় তাহলে 31 তারিখ অর্থাৎ 20 দিন সময়ের মধ্যে কিন্তু আমাদের একটা অবস্থান পরিবর্তন করতে হবে, কিংবা যুক্তরাজ্যকে আমাদের বুঝাতে হবে কিংবা তাদেরকে আশ্বস্ত করতে হবে এইভাবে যে না আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি, বেশ কিছু করেছি, বাকিগুলো আমরা করতে যাচ্ছি, এবং সেটা আলাপ আলোচনার ভিত্তিতেই কিন্তু আমাদের তাদের একটা আশ্বস্তের জায়গায় নিয়ে যেতে হবে। এবং এই পদক্ষেপটি প্রত্যাহার করার জন্য আমার মনে হয় আমাদের যথেষ্ট কূটনৈতিক পর্যায়ে কাজ করার সুযোগ রয়েছে। একটু খেলার জগতে যাই। আপনি জানেন যে আমাদের অন্যতম বোলার তাসকিন এবং সামির বিরুদ্ধে বোলিং নিয়ে হঠাৎ করে প্রশ্ন তুলছে আইসিসি। খেলা যখন চলছে ওয়ার্ল্ড কাপ মানে ওয়ার্ল্ড টোয়েন্টি, আপনি জানেন যে T20 বিশ্বকাপ, সেই বিশ্বকাপের খেলায় বাংলাদেশের অবস্থান অনেকটাই শক্তিশালী। সেই মুহূর্তে বাংলাদেশের বোলারদের নিয়ে যে প্রশ্ন তারা তুলেছেন এটা একটা নজিরবিহীন ঘটনা, এই কারণে যে খেলার শুরুতেই তারা বলছেন, কারণ এর আগে কিন্তু বাংলাদেশ খেলেছে কিন্তু আইসিসির কর্মকর্তারা তখনও ছিলেন, তখন কিন্তু প্রশ্ন তুলেন নাই। না এটি আমরা জানি যে আইসিসি সাম্প্রতিক গত 1-1.5 বছরে কিন্তু অনেকগুলো সিদ্ধান্ত আমাদের খুব আহত করেছে বাংলাদেশকে, কারণ এবং এই 1-1.5 বছরে 2 বছরে বাংলাদেশের ক্রিকেট কিন্তু অনেক উত্তরণ ঘটেছে। এরকম একটি পরিস্থিতিতে কিন্তু আমরা নানা ষড়যন্ত্রের শিকার হয়েছে, অস্বীকার করার কোনো উপায় নাই। এবং যে 3 মোড়লের ক্রিকেট যেটি ছিল সেটি কিন্তু ভেঙে গেছে আমাদের একটা বলিষ্ঠ পদক্ষেপের কারণে। আপনি জানেন যে বিশ্বকাপ বা ক্রিকেটেও কিন্তু আমাদের নিয়ে নানা রকম সমস্যা হয়েছে, সেটা সেই সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই গতকাল যেটি হয়েছে এটি আসলে আমাদের অনেকজন ক্রিকেটের জন্য আমরা বলবো যে অনেক বড় দুঃসংবাদ। এবং এটি খুব স্বাভাবিকভাবে কিন্তু আমরা নিচ্ছি না এই কারণে যে তাসকিন গতকাল যে খেলা খেলেছে গত পরশু নেদারল্যান্ডসের সঙ্গে, সেখানে কিন্তু 4 ওভার বল করেছে। প্রথম 2 ওভারে এর পরে শেষ 2 ওভার তার বোলিংয়ের কারণে কিন্তু বাংলাদেশ দল বলা যায় যে অনেকটা জয়ের মুখ দেখেছে। সেই তাসকিনের বলের শেষ 2 ওভার নিয়েই কি তাদের এই আপত্তি, না অন্য কোনো কিছু? এবং আপনি যেটা বললেন যে একটা চলমান খেলার মধ্যে এরকম একটি আপত্তি তুলে 2 জন বাংলাদেশের প্লেয়ারকে
বসিয়ে দেওয়ার যে একটা কি এর মধ্যে আপনি বলবো জানেন ষড়যন্ত্রের মতোই অনেক না, মুস্তাফিজ নেই এর মুস্তাফিজ মধ্যে। নেই আমাদের, তাহলে এর মধ্যে। তিনটা বলার আপনি যদি চলে যায় তাহলে কি হবে? তবে আমার যেটি ব্যক্তিগত মতামত সেটা হলো তাসকিন হয়তো শেষ পর্যন্ত আমার মনে হয় যে 14 তারিখে তো তারা মুখোমুখি হবে, তো 14 তারিখ মুখোমুখি হলে হয়তো যে পরীক্ষা নিরীক্ষা হবে সেখানে আমার ধারণা আর কি যে তাসকিন হয়তো বেরিয়ে আসবে, কিন্তু সানির ব্যাপারে হয়তো কি হয় শেষ পর্যন্ত বলা যায় না। তো সেটিও একটি এর আগেও এরকম কানাঘুষা দুইজনকে নিয়ে কিন্তু আমরা শুনেছিলাম, কিন্তু সে তখন আপত্তিটা এই পর্যায়ে আসে নাই। সর্বশেষ যেই পর্যায়ে এসছে অবশ্যই এটাকে আমরা নিন্দা জানাই, আমরা আপত্তি জানাই, এবং আমার মনে হয় যে এটি ঠিক খেলোয়াড় সুলভ মনোভঙ্গির পরিচয় কিন্তু হয় নাই ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। খেলার জগতে থাকতে হলে আইসিসি সিদ্ধান্ত মানতে হবে, বিপদ না আর কি। অবশ্যই সেটা তো আমরা মেনেই চলবো। সেটাই। আপনি আপনি জানেন যে সংক্ষিপ্ত যেহেতু সময় হাতে নেই আসলেই, শুনছি যে শব্দ যে আমাদের বন্ধ করতে হবে, হেলিকপ্টারে হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণা। বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই প্রথম নাকি? হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে তো এই প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি নৌকাও ভোট দেবে, ধানের শীষেও ভোট দেবে, সেই পর্যায়ে পর্যন্ত তো আমরা গিয়েছি। কাজেই জাতীয় পর্যায়ে নির্বাচনে যে ব্যত্যয়গুলো হয়তো আমরা লক্ষ্য করেছি, ইউনিয়ন পর্যায়ে নির্বাচনে তার হয়তো ধারাবাহিকতাই আমরা খুঁজে পাচ্ছি আর কি। তবে নির্বাচন কমিশনে আপনার গতকাল আমরা দেখলাম যে নির্বাচন কমিশন একজন এমপির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছে এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এমপিরা যদি আচরণ বহির্ভূত কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। দেখি আমরা এইসব কথাবার্তা কতটা আসলে কার্যকর হয়, কতটা যতটা বলছে সেভাবে এটা বাস্তবায়িত হয় কিনা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সময় আজ এ পর্যন্তই। আবার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।